আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে উপস্থিত আছেন আহ রাজনৈতিক বিশ্লেষক, সিনিয়র সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না ভাই। পান্না ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের লাইভে। আর আপনাদের সাথে আমি আছি, মুক্তা মনোয়ার। তো শেখ হাসিনা প্রসঙ্গ যদি উঠে আসে, সেটাই মুখ্য বিষয় হয়ে ওঠে, তাহলে আমাদেরকে বলতে হবে ভারত বাংলাদেশের যে শিথিল সম্পর্ক গত ২ বছর ধরে ছিল ডক্টর ইউনূসের সময় থেকে, সেই আইস ব্রেক এখনো হয়নি, বরফ গলেনি। সেই জায়গাটিতে আজকে বরঞ্চ আমার মনে হয় আরো খারাপ জায়গায় গেল। এবং বিমস্টেকের সভাপতি হিসেবে ভারতের অনুষ্ঠিত হতে যাওয়া ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছে আমাদের প্রধানমন্ত্রী। পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যে আমাদের প্রধানমন্ত্রীকে তো প্রধানমন্ত্রী হিসেবে ইনভাইট করা হয়নি। আচ্ছা, সমস্যাটা কি? গত ২৬শে জুলাই আমাদের পররাষ্ট্র প্রতিমন্ত্রী বললেন যে আমাদের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে। তো এই প্রশ্নটা তো তখন এরাইজ করা হয়নি। আজকে ২৬শে জুলাই থেকে সম্ভবত ২৩শে জুলাই থেকে আজ হচ্ছে ১০ আগস্ট। ২ সপ্তাহেরও বেশি, ২.৫ সপ্তাহ প্রায়। ২.৫ সপ্তাহ পরে সেই কেন এই কথা বলা হচ্ছে? আচ্ছা, ধরে নিলাম যে আমাদের প্রধানমন্ত্রীকে প্রধানমন্ত্রী হিসেবে অ্যাড্রেস করা হয়নি, সেই হিসেবে তাকে আমন্ত্রণ জানানো হয়নি। হয়তো আমরা অপমান বোধ করছি। কেন অপমান বোধ করব? তাকে তো বিমস্টেকের চেয়ারম্যান হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে। বিমস্টেক কি আমরা সবাই জানি। এই অঞ্চলের বঙ্গোপসাগরের উপকূলীয় যে ৭ টি রাষ্ট্র ভারত, মিয়ানমার, থাইল্যান্ড, ভুটান, বাংলাদেশ, দেখুন যে শ্রীলঙ্কা সহ ৭ টি রাষ্ট্রের যে অর্থনৈতিক জোট বিমস্টেক, তার এই বছরের চেয়ারম্যান হচ্ছে বাংলাদেশ। তো বাংলাদেশের প্রধানমন্ত্রী মানে আ তারেক রহমান সাহেব, তিনি সভাপতি। তাকে আমন্ত্রণ জানানো হয়েছে। তাকে কি আন্ডারমাইন করা হয়েছে? আর প্রধানমন্ত্রী হিসেবে তাকে আরো ২ দফা আমন্ত্রণ জানানো আছেই। একবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মানে তাকে ফোন দিয়ে সপরিবারে ভারত সফরে আমন্ত্রণ জানিয়েছেন। এর আগে যখন শপথ অনুষ্ঠান বা পরে শপথ অনুষ্ঠান হলো সরকার গঠনের সময়, তখন ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা এসে প্রধানমন্ত্রী চিঠি দিয়ে গেছেন সেই দেশ সফরে। তো এইগুলো কিসের লক্ষণ? এই লক্ষণগুলো তো নিশ্চয়ই চোখে চোখ রেখে কথা বলার লক্ষণ নয়। চোখে চোখ রেখে কথা বলার ধরন, উপায়, পদ্ধতি আরো অনেক আছে। এগুলো নয়। এগুলো করতে গিয়ে বাংলাদেশ নিজেকে ছোট করছে। বাংলাদেশ নিজেকে একটা বিতর্কের জায়গায় নিয়ে যাচ্ছে। এবং ধরুন যে যদি না যায় আমাদের প্রধানমন্ত্রী বিমস্টেকের সভাপতি হিসেবে ব্রিক্স এর সম্মেলনে, তো তিনি তো বিমস্টেকের সভাপতি, চেয়ারম্যান। তো বিমস্টেকের যে সদস্য রাষ্ট্রগুলো আছে, সেই সদস্য রাষ্ট্রগুলোর কাছে কি জবাব দেওয়া হবে? আমাদের জবাবদিহিতার জায়গাটি কোথায়? অতএব আমার মনে হয় যে আমাদের প্রধানমন্ত্রীকে বা পুরো সরকারকে কেউ না কেউ পেছন থেকে যেভাবে টেনে ধরার চেষ্টা করছে, সরকার বুঝতে পারছে কিনা আমরা জানি না। এবং এর মানে নানান আপনি ধরনের বলতে চাচ্ছেন এক ধরনের ভুল বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে আমরা সেখানে অবশ্যই ছোট হচ্ছি, আমাদেরকে ছোট করা হচ্ছে, আমাদেরকে প্রধানমন্ত্রী হিসেবে দাওয়াত দেওয়া হয় নাই। বাট ওনার ওনার মস্তিষ্কে এই বিষয়টা নক করছে না, কেউ বলছে না যে উনি যে এখানে একটা চেয়ারম্যান হিসেবে যাচ্ছেন, সেই যে সংগঠিত রাষ্ট্রগুলো দেশের তারা কিভাবে নিচ্ছেন বিষয়টা, এইটা কেউ এক্সাক্টলি। তার মধ্যে দিচ্ছেন না। হ্যাঁ, যদিও এখনো ফাইনাল কিছু বলেনি যে তিনি ব্রিক্সের সম্মেলন যাবেন কিনা আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব। যদিও একদিন আগে থেকেই, মানে ৯ তারিখ থেকেই আমাদের গণমাধ্যম, বিভিন্ন গণমাধ্যম এই ধরনের রিপোর্ট করা শুরু করে দিয়েছে যে প্রধানমন্ত্রীর ভারত সফর এবারও অনিশ্চয়তা বা ব্রিক্স সম্মেলনে যাওয়াটা অনিশ্চিত, পুরোপুরি অনিশ্চিত বা যাচ্ছেন না, এটি ধরে নেওয়া যায়। আর আমাদের পররাষ্ট্রমন্ত্রী আজকে যে বক্তব্য, তাতেও আমরা ধরে নিতে পারি যে তিনি যাচ্ছেন না, ধরে নিতে পারি। জানি না, এখন তো ১ মাস আছে। হয়তো কয়েকদিনের মধ্যে ফাইনাল জানাতে হবে, চূড়ান্ত কিছু সরকারের পক্ষ থেকে জানাতে হবে। তো আমার ধারণা তাকে যেতে হবে, প্রধানমন্ত্রী যেতে হবে, প্রধানমন্ত্রী যাবেন। আর যদি যেয়েই থাকেন, যদি যাওয়ার এক ধরনের এখনো সম্ভাবনা থেকে থাকে বা চূড়ান্ত পর্যায়ে সম্মতি দেন, তাহলে এই কাজগুলো ঘটানোর কি দরকার? কেন এই বিতর্কগুলো সৃষ্টি করা হচ্ছে? অতএব আমি যেটা বলছি মানে বুঝতে পারছেন নিশ্চয়ই। তাহলে কি ভাইয়া এখানে প্রশ্ন আসেই না যে এর ভিতরের মূল কারিগর শেখ হাসিনা হিসেবে দেখা হচ্ছে, বা সেই একটা মানদণ্ডের মাঝখানে রয়েছে টাইপ এরকম গুরুত্বপূর্ণ কিছু? প্রশ্নটা গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন করেছেন। যেহেতু এই বৈঠকের বা এই সাক্ষাৎ অনুষ্ঠানের মূল ফোকাস ছিল শেখ হাসিনা, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে। আচ্ছা শুনুন, শেখ হাসিনাকে যে প্রক্রিয়ায় চাওয়া হচ্ছে, বাংলাদেশ সরকার যে প্রক্রিয়া চাচ্ছে, ভারত সেই প্রক্রিয়ায় ফেরত দিবে না, আপনি লিখে রাখেন। প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরত চাওয়া হচ্ছে। প্রথমত হচ্ছে প্রত্যর্পণ চুক্তির আলোকে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার প্রশ্নই ওঠে না। আমি ভারতের কথা বলছি না। অ্যাজ এ জার্নালিস্ট আমি যেটুকু বুঝি, ওই প্রত্যর্পণ চুক্তির ২-৩ টি ক্লজ আছে যেখানে শেখ হাসিনা এর আওতায় মানে ফেরত দেওয়া হতে পারে, তার কোনো সম্ভাবনা নেই। তার মধ্যে সবচেয়ে বড় যে ক্লজটি সেটি হচ্ছে, ধরুন
যদি মানে দুই পক্ষের মধ্যকার চুক্তি তো প্রত্যক্ষ চুক্তি একটি ক্লাস বলছে, যদি এক রাষ্ট্র থেকে কেউ পালিয়ে গিয়ে বা যে কোনো ভাবে অন্য রাষ্ট্রে আশ্রয় নেয়, আশ্রয় দানকারী রাষ্ট্র যদি মনে করে যে ওই ব্যক্তির বিরুদ্ধে বিচার সংঘটিত হচ্ছে, সেই বিচার রাজনৈতিক প্রতিহিংসার জায়গা থেকে, তাহলে আশ্রয় দানকারী রাষ্ট্র ওই ব্যক্তিকে সংশ্লিষ্ট রাষ্ট্রে ফেরত নাও দিতে পারে। এটি বাংলাদেশও হতে পারে, ভারতও হতে পারে। তো ভারত মনে করছে শেখ হাসিনার বিরুদ্ধে যে রায় হচ্ছে, যে বিচার হচ্ছে, সেগুলো রাজনৈতিক প্রতিহিংসার জায়গা থেকে। সো সে যদি বলে যে না, আমি মনে করছি তোমার দেশ শেখ হাসিনাকে প্রতিহিংসার জায়গা থেকে বিচার করছে বা তার ফাঁসির দণ্ড ঘোষণা করা হয়েছে, আমি তাকে ফেরত দেবো না। এটা প্রত্যক্ষ চুক্তির আলোকেই আছে। সেকেন্ড অফ অল, শেখ হাসিনা তো বন্দী হিসেবে সেখানে যাননি। শেখ হাসিনাকে তো এই দেশের সেনাবাহিনী, এই দেশের বিমান বাহিনী বিমানে ওখানে পৌঁছে দেওয়া হয়েছে। গাজিয়াবাদের হিন্দন এয়ারপোর্টে পৌঁছে দেওয়া হয়েছে। তিনি তো পালিয়ে যাননি, তিনি বন্দী অবস্থায় ওখানে যাননি। বা আসামি হিসেবে, বাংলাদেশ রাষ্ট্রের একা আসামি একা হিসেবে ওখানে নিজের যাননি। কোনো যানবাহনে চড়েও তিনি যাননি। যাননি। ইভেন তার বিরুদ্ধে যে বিচার সংগঠিত হচ্ছে, বিচার প্রক্রিয়া চলছে, বিচারের রায় ঘোষণা হয়েছে, তাও তো আরো ১ বছর পর এসে বা ১.৫ বছর পর এসে। তিনি তো ওই সময় কোনো আসামি ছিলেন না। তাহলে কিভাবে তিনি ওই প্রত্যক্ষ চুক্তির আওতায় পড়েন? থার্ড অফ অল হচ্ছে, ভারত কোন অবস্থাতেই শেখ হাসিনাকে ফেরত দিবে না। যদি শেখ হাসিনাকে ফেরত দেয়, ভারত জানে যে, এটি সবাই জানে শেখ হাসিনা ভারতের অকৃত্রিম বন্ধু। সেই যে দলই সরকারে থাকুক না কেন, শেখ হাসিনা ভারতের অকৃত্রিম বন্ধু হওয়ার জায়গা থেকে ভারত যদি তাকে ফেরত দেয়, তাহলে অন্যান্য রাষ্ট্রের সরকার প্রধান বলি, রাষ্ট্রপ্রধান বলি বা অন্যান্য রাষ্ট্র বলি, তারা প্রত্যেকে মনে করবে যে ভারত তাহলে তার অতিথির সঙ্গে সদয় আচরণ করে না, যে কাউকে বিপদে ফেলতে পারে। তো এই মেসেজটা ভারত দিতে চাইবে না। দিতে চাচ্ছে না। ফোর্থ অফ অল হচ্ছে, এটা সত্য কথা, ভারত শেখ হাসিনাকে নিয়ে রাজনীতি করছে। কিন্তু সেটা আপনি দেখাতে পারবেন না। ভারত ডাবল গেম খেলছে। একদিকে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়ন চাইছে, অন্যদিকে শেখ হাসিনাকে দিয়ে নানান ধরনের মানে কার্ড শো করছে বা তাকে দিয়ে কথা বলাচ্ছে। আমি মনে করি, আর যে জায়গাগুলো শেখ হাসিনা যে সংবাদ সম্মেলনে উপস্থিত হলেন কয়েকদিন আগে বা বিভিন্ন অনলাইনে যেসব কথাবার্তা বলছেন, ভারত সরকারের অনুমতি ছাড়া একটা শব্দ তিনি বলছেন না। এটা হচ্ছে বাস্তবতা। কিন্তু আপনি তো সেগুলো কোনো আইনের জায়গায় বা যুক্তিতর্কের জায়গায় নিতে পারবেন না। ইভেন ইভেন ২০২৪ এই ডিপ স্টেট সম্মেলনে থাইল্যান্ডে ডক্টর ইউনূসের সঙ্গে ডক্টর ইউনূস যখন প্রধান উপদেষ্টা ছিলেন, তখন নরেন্দ্র মোদীর সাইড লাইনে বৈঠক হয়েছিল। তখন আমাদের ডক্টর ইউনূস বলেছিলেন যে শেখ হাসিনা যেন কথা না বলে, উল্টাপাল্টা কথা বলে যেন বাংলাদেশের স্থিতিশীলতা নষ্ট না করে, আপনাকে সেই দায়িত্ব নিতে হবে। নরেন্দ্র মোদী স্ট্রেইট বললেন, ভারত কারোর বাক স্বাধীনতায় হস্তক্ষেপ করে না। তাহলে আপনি কি বলবেন? আবার যদি বলেন যে ভারত ডাবল গেম খেলছে, তাহলে আমাদের সরকারও তো ডাবল গেম খেলছে। ডাবল গেম খেলছে এই জায়গা থেকে, সরকার সে ডক্টর ইউনূস সরকার হোক, তারেক রহমান সরকার হোক, সবাই বলছে শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তির আওতায় ফেরত দিতে হবে। আমরা তার বিচার করতে চাই। ওকে ফাইন, বিচার করবেন। তো শেখ হাসিনা তো নিজেই বলেছে আমি ফিরে আসতে চাই। তার ফিরে আসার ব্যবস্থা করেন না কেন? প্রতিটা সরকার, সেটা ইউনূস সরকার হোক, তারেক রহমান সরকার হোক, সবাই জানে যে শেখ হাসিনাকে ভারত ফেরত দিবে না। কিন্তু সেই একই ভাঙা রেকর্ড বাজানো হচ্ছে যে প্রত্যর্পণ চুক্তির আওতায় ফেরত দিতে হবে। ওই চুক্তির আওতায় ভারত শেখ হাসিনাকে ফেরত দিবে না। আচ্ছা, তাদের মনোবাসনা কি? যে তাকে ফেরত নিয়ে এসে তিনি মহা অপরাধ করেছেন, অনেক মানুষ হত্যা করেছেন, তাকে বিচার মুখোমুখি হতে হবে, তাকে ফাঁসির রাষ্ট্র গলায় জড়াতে হবে। ফাইন, শেখ হাসিনা তো আসতে চাইছে। তখন তো আবার প্রকাশ পেল যে সরকার, বিএনপি, জামাতে ইসলামী, এনসিপি এরা কেউ চায় না শেখ হাসিনা দেশে ফেরত আসুক। দেশে ফেরত আসুক, মানে উনি আমরা সবাই কি চাইতো? প্রথমে বলে ফেলতো ওয়েলকাম, আমরা ট্রাভেল পাসের ব্যবস্থা করছি। তাহলে শেখ হাসিনার কাছে পাসপোর্ট নেই, সব সিজ করা হয়েছে। তারা তো বলেনি, বরং তারা একটা আতঙ্কে ভুগছে, উদ্বেগ, উৎকণ্ঠায় ভুগছে। এটা প্রত্যেকের কথায় বার্তায় স্পষ্ট হয়ে উঠেছে। তাকে আসলে ফাঁসিতে ঝুলতে হবে, তিনি আসলে তার বিচার এয়ারপোর্টেই করা হবে, তিনি আসলে তাকে আটক করা হবে। এসব ভয় উচ্চারণ করা হচ্ছে কেন? ভয়ের বাণী শোনা হচ্ছে কেন? আমরা তো সবাই জানি, ঠিক আছে, নিজেও ভাইয়া, এই জানেন যে যে ভিলুলেস কথাবার্তা, একজন মানুষ সে যদি খুনি হয়েও থাকে, তার পক্ষে হুম, হুম। উকিল থাকে, আমরা সেটাও দেখতে পাইনি। এবং সে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামার সাথে সাথেই তাকে এনে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দিচ্ছে, অনেকে ফাঁসির মঞ্চ তৈরি করে রেখেছে। মানে এই যে ঘিলুলেস কথাবার্তা একটা রাষ্ট্রকে নিয়ে খেলছে বিদেশে বসে কিছু অ্যাক্টিভিস্ট, মানে এই বিষয়গুলো আসলেই কি বাংলাদেশের সাথে এই যে যতবার দেখেছেন ভারত বিদ্বেষী বিভিন্ন ধরনের মিছিল, সমাবেশ, নানান কিছু করছে, সেভেন সিস্টার্স আলাদা করছে, এগুলো কি আসলেই বাংলাদেশকে ছোট করছে না ভারতের কাছে? মানে এরা যে আসলেই ভারতের মেধালেস। কাছে ভারতের কাছে ছোট বড় করা কোনো বিষয় নয়। ছোটটা আমাদেরকে করা হচ্ছে। আমরা হচ্ছি। কোন কার্যক্রম করা হয়, সেভেন সিস্টার দখল করা হবে,
সেভেন সিস্টার্স আক্রমণ করা হবে ইত্যাদি ইত্যাদি। আক্রমণ করা হবে, করো। আক্রমণ যে দেশকে আক্রমণ করতে চাও সে দেশ থেকে আবার এটা ওটা চাও কেন? শেখ হাসিনা সেদিনকে যে সংবাদ সম্মেলনে বক্তব্য দিলেন বা বিভিন্ন প্রশ্ন উত্তর দিলেন সাংবাদিকদের, তারপরে যে কড়া স্টেটমেন্ট দেওয়া হলো পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে, ভালো কথা। আমরা চাই কড়া প্রতিক্রিয়া দেওয়া হোক। কেন শেখ হাসিনা ওখানে বসে কথা বলবেন? কেন তিনি রাজনীতি করবেন? ওকে, সেই ফাইন। চিঠিরও তো কোনো উত্তর আসেনি এখনো। ভারত তো না, তার উত্তর জানি যে ওই ধরনের চিঠি দেওয়া হয়নি। দেওয়া হয়েছে জাস্ট কয়টা নোট ভার্বাল। নোট ভার্বাল কোনো অফিসিয়াল নোটিশের মধ্যে পড়ে না। অফিসিয়াল কোনো ধরনের ডকুমেন্টস এর মধ্যে পড়ে না। তো মানে একটা জায়গা থেকে ভার্বালি এই বিষয়ে বারবার বলা হচ্ছে কোনো মিটিং বা কোনো ধরনের আলোচনা থেকে। এখন বিষয় হচ্ছে যে সেভেন সিস্টার যারা আক্রমণ করতে চায় তারা কেন বাধা দিচ্ছে না যে ভারত থেকে ডিজেল আমদানি করতে হবে বেশি বেশি? যখন তেল সংকট হলো, জ্বালানি সংকট হলো, তখন এরা কেন স্লোগান তুললো না যে দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা? তখন কেন তারা সব চুপসে যায়? এগুলো এই যে ডাবল স্ট্যান্ডার্ড খেলা, এগুলো মানুষ বুঝে গেছে। শুনুন, আমার কথা হচ্ছে আগে অবশ্যই বাংলাদেশ ফার্স্ট প্রায়োরিটি, এই নীতিতে আমাদেরকে চলতে হবে। কিন্তু এই বাংলাদেশকে ফার্স্ট রাখতে গিয়ে কোথাও আমরা বিশেষ কোনো রাষ্ট্রের বিরোধিতা করবো আর কোনো রাষ্ট্রের দাসত্ব মেনে নেবো, কথিত মার্কিন চুক্তির মাধ্যমে তো আমরা পুরো দাসে পরিণত হয়েছে যুক্তরাষ্ট্রের। এখানে কেউ কোনো কথা বলে না। না বিএনপি, না জামাত, না এনসিপি। শুধু ভারত বিরোধী রাজনীতি। ভারতের এক ধরনের আধিপত্য ছিল, এটাও সত্য কথা। কিন্তু সেই আধিপত্যের মধ্যে দিয়ে আমার দেশের ক্ষতি হয়েছে, আমার দেশ বিক্রি হয়েছে তা নয়। হ্যাঁ, এটি সত্য কথা যে ভারতের এক ধরনের আ সাহায্য বলি সহযোগিতার কারণে যে ৩টি নির্বাচন হয়েছে ২০১৮, ২৪ এবং ১৪। অবশ্যই বিতর্কিত নির্বাচন, অবশ্যই একতরফা নির্বাচন এবং ভারতের কারণে আওয়ামী লীগ সরকার টিকে আছে। এটি এখন কোন রাষ্ট্র তার নিজের সুবিধার্থে যদি অন্য রাষ্ট্রের অন্য দলকে সহযোগিতা করে, এইজন্য তো আমি ওই রাষ্ট্রকে দায়ী করতে পারি না। আমার দলকে আমি দায়ী করতে পারি, যেই দলগুলো রয়েছে। যেমন বিএনপি, জামাত, এনসিপি মিলে মার্কিন চুক্তি করেছে। এজন্য কি আমি যুক্তরাষ্ট্রকে দায়ী করব? যুক্তরাষ্ট্র তো চাইবে আমাদেরকে শুষে নিতে, শুষে খেতে, আমাদের রক্ত চুষতে। যুক্তরাষ্ট্র কেন, ভারত কেন, যেকোনো রাষ্ট্র তার স্বার্থ দেখবে। আমরা আমাদের কি স্বার্থ উদ্ধার করছি দেখছি, সেটি হচ্ছে বিষয়। অতএব আ আপনি যদি বলছেন যে ভারতের কাছে ছোট হচ্ছে কিনা, ছোট ভারতের কাছে না। আমরা নিজেদেরকে নিজে ছোট করছি। আমরা কেউ কারোর আধিপত্যবাদ মেনে নিচ্ছি, কারো সম্প্রসারণবাদ মেনে নিচ্ছি, কারো দাসে পরিণত হচ্ছি। এটা তো পার্টি টু পার্টি ভ্যারি করছে, তাই না? সো এই ভারত বিরোধী কার্ড, শেখ হাসিনা কার্ড, এগুলো আর কতদিন চলবে আমি জানি না। তবে এগুলোর খেলা এগুলোর যে ফল, এগুলো কারোর জন্যই ভালো হবে না, কারোর জন্য না। যদি মনে করি যে এইসব কার্ড খেলে, কার্ড শো আজকে করে। আরো একটা নিউজ গণমাধ্যমে খুব বেশি চাউর হয়েছে। রয়ের এজেন্টের প্রধান হ্যাঁ, বাংলাদেশে এসেছেন। কেউ বলছেন যে তিনি কি শেখ হাসিনা ফেরার নিরাপত্তা নিশ্চিত করতে এসেছেন, বা নানা বিষয়ে তর্ক বিতর্ক থেকেই যায়। আপনার কি মনে হয় বিষয়টা? বাংলাদেশের কোনো গণমাধ্যমের সম্ভবত ভারতের রয়ের যে প্রধান আ পরাগ জৈন, পরাগ জৈন যে এসেছে এটা বাংলাদেশের কোনো গণমাধ্যমে এসেছে কিনা আমি জানি না। এটা ভারতের কোনো গণমাধ্যমে এসেছে এবং ভারত সরকার বা বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো ধরনের কোনো তথ্য এই বিষয়ে জানানো হয়নি। তিনি কিন্তু ভারতের ৪ সদস্যের একটা টিম নিয়ে এখানে একটা সফর এসেছেন এবং সেটা খুবই গোপনে। প্রচার নয়। হ্যাঁ। আমি সেটাই বলছি, গোপনও ঠিক নয়, নীরবে এসেছে। যতদূর জানা গেছে আমাদের সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এর আমন্ত্রণ নিয়ে এসেছে। বিষয়টা হচ্ছে যে এরকম ভারতের যেসব গণমাধ্যম খবর দিচ্ছে এ বিষয়ে, তারাই আবার বলছে যে শেখ হাসিনার ফেরাকে কেন্দ্র করে এবং তার নিরাপত্তার বিষয়ে আলোচনা করতেই ভারতের রয়ের চিফ মিস্টার পরাগ জৈন সহ অন্য ৩ সদস্য এসেছেন গোয়েন্দা সংস্থার। হতে পারে অস্বাভাবিক কিছু না। দেখুন, আমরা রাজনীতির কতটুকু দেখি, সারফেস টুকু দেখি। এই যে দিনেশ ত্রিবেদীর সঙ্গে কি কথা হয়েছে না হয়েছে, প্রধানমন্ত্রী কি বলেছেন, এগুলো তো মিডিয়াতে যতটুকু আসছে সেটুকু আমরা বলতে পারবো। আর আমরা শুধু মিলাতে পারি সমীকরণগুলো। আমি যে এতক্ষণ বকবক করলাম, যে কথাগুলো বললাম, এগুলো জাস্ট ইকুয়েশন এর জায়গা থেকে বললাম এবং তাদের যে জেস্চার, তাদের যে মুখাবয়ব, তাদের যে বডি ল্যাঙ্গুয়েজ, এগুলো দেখেই আমরা ব্যাখ্যা করার চেষ্টা করছি। আসলে কি কথা হয়েছে এক্সাক্টলি আমরা কিন্তু কেউ জানি না। সারফেসটাই শুধু আমরা বুঝি। এখন বিষয় হচ্ছে যে শেখ হাসিনা আসবেন, এটি কেউ যেমন বলছে, যেমন বাবুলের প্রলাপ বা এগুলো ভাতাবাজি, এগুলো এক ধরনের স্টান্টবাজি, এগুলো দলীয় নেতা, আওয়ামী লীগ নেতাকর্মীদেরকে উজ্জীবিত করার জন্য শেখ হাসিনা বলছে, শেখ হাসিনা মিথ্যাচার করছে। কিন্তু আমি যতদূর জানি তিনি আসবেন। আমি যতদূর জানি, আমার যতটুকু সোর্স আছে, তারা যা বলছে যে আসবেন। এবং যারা রাজনীতি করছে বিরোধিতার জায়গা থেকে তারা অন্য কথাগুলো বলছে। দেখুন, যদি এসেই থাকে রয়ের
প্রধান সহ আরো 4 সদস্যের টিম আমার ধারণা এসেছে এবং যদি শেখ হাসিনা ইস্যুতে আলোচনা করতেই আসে, অস্বাভাবিক কিছু নয়। কারণ আমরা যা দেখছি তার বিপরীত অনেক কিছুই ভিতরে ঘটে। সরকারের সাথে বিএনপি সরকারের সঙ্গে যে আওয়ামী লীগের এখনো কোনো ধরনের কথা হয়নি সেরকম আপনি কিভাবে নিশ্চিত হব? এবং আ যদি আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হচ্ছে যে বিএনপি সরকারের সাথে কোনো ধরনের আলোচনা হয়নি। এগুলো তো সেই সারফেস টুকুই। ভিতরে কি হচ্ছে আমরা জানি না। এবং শেখ হাসিনা যখন রয়টার্সের মতন গণমাধ্যমে ওপেন ডিক্লিয়ার করছেন যে আমি যাব ডিসেম্বরের মধ্যে। এটি মনে করার কোনো কারণ নেই যে তিনি কেবল বলার জন্যই বলছেন। নিছক একটা রাজনৈতিক স্টান্টবাজি থেকে তিনি বলছেন। তিনি কিন্তু আন্তর্জাতিক গণমাধ্যমের সামনে বলছেন। আপনাকে ধরে নিতে হবে যে আগামী ৫ মাস বা ৬ মাসে এমন কিছু দক্ষিণ এশিয়া শুধু বাংলাদেশ নয়, দক্ষিণ এশিয়ার রাজনীতিতে নানান ধরনের উত্থান-পতন, উথাল-পাতাল অনেক কিছু ঘটতে পারে। সমীকরণ চেঞ্জ হয়ে যেতে পারে। আপনি কি কল্পনা করেছেন কখনো ৪ আগস্ট ২০২৪ এর যে শেখ হাসিনাকে ২৪ ঘন্টার মধ্যে বা ১২ ঘন্টা পরে দেশ ছেড়ে চলে যাওয়া লাগতে পারে? এমন একটা দৃশ্য আমাদের দেখা লাগতে পারে? কল্পনা করেননি। আপনি কি কখনো ভেবেছেন যে ডক্টর ইউনূস এই রাষ্ট্রের সরকার প্রধান হবে? ভাবেননি। আপনি ৪ অসম্ভব আগস্টও ভাবেননি, ৫ আগস্ট, ৬ আগস্টও তার ভাবেননি। বাইরে ছিল, হ্যাঁ। হ্যাঁ, আপনি কি কখনো ভেবেছেন তারেক রহমান সাহেব ১৭ বছর পর দেশে নামবেন, মাটি স্পর্শ করবেন, ১টা ২টা জনসভা করবেন আর দেশের প্রধানমন্ত্রী হয়ে যাবেন? ভাবেননি। অতএব শেখ হাসিনা যে বাংলাদেশে আসতে পারে এটা আমরা যেমন অনেকে ভাবতে পারছি না, ওটাও অস্বাভাবিক কিছু নয়। অতএব আপনি যে প্রশ্ন করছেন ভারতের রয়ের চিফ সহ আরো যে ৩ জন এসেছেন, তারা শেখ হাসিনা ইস্যুতেই আসছেন কিনা এরকম একটা গুঞ্জন সৃষ্টি হয়েছে। অস্বাভাবিক কিছু নয়। কোন কিছুই অস্বাভাবিক নয়। আহ আপনি যদি এই দীনেশ ত্রিবেদী সম্পর্কে বা বাংলাদেশের বর্তমান যে বিষয়গুলো আপনাকে বলতে চাই, দেখেন বারবার দেখেছি যে সেই ইন্টারিম থেকে আমাদের নির্বাচিত সরকার পর্যন্ত ভারতের বিপক্ষে যত কথাই আমরা বলেছি, কিন্তু ভারতের সাথে আমরা আন্তঃবাণিজ্য বলেন আর যত ধরনের চুক্তি ছিল কোনো চুক্তি কিন্তু বাতিল হয়নি বাংলাদেশের সাথে। এই যে কূটনৈতিক তাদের যে সম্পর্কটা, এটা যে ভালো আছে টিকে আছে এটা কিন্তু মানে একেবারে প্রমাণিত। তো বাইরে আমরা হুম, হুম। যেটাই বলি না কেন, সেই জায়গা থেকে এই যে একটা ক্ষোভের জায়গা, মাঝখানে আপনাকে আমি বলেছিলাম কথাটা যে কেন তারেক রহমান প্রধানমন্ত্রী কেন এই সম্মেলনে যেতে চাইছেন না, সেটার মাঝখানে কি আসলেই শেখ হাসিনা, বা এই যে দূরত্ব সৃষ্টি হওয়ার, এই যে বললেন বসার ভঙ্গিমা, তাদের কথা বলার ভঙ্গিমা, বারবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে তাদেরকে নক করা হচ্ছে, তারাও বলছে যে এটা ভারতীয় সরকারের না বা তারা কোনো রেসপন্স করছে না। এগুলো কি আসলেই শেখ হাসিনাকে কেন্দ্র করেই হচ্ছে কিনা? হুম, এগুলো অজুহাত। এগুলো স্রেফ অজুহাত। শেখ হাসিনাকে সামনে রেখে যে নানান ধরনের অভিযোগগুলো তোলা হচ্ছে, এগুলো আ আমি বলব যে এটা মূল কারণ নয়। বিএনপি সরকারকে কেউ বিপদে ফেলতে চাইছে। ভারতের সাথে সম্পর্ক উন্নয়ন করুক এটা কেউ চাইছে না। পাকিস্তানের সাথে একটা আগলা প্রেম আমরা লক্ষ্য করছি ডক্টর ইউনূস আসার পর থেকে। হ্যাঁ? আর বি আ চীনের পেটের মধ্যে তো ঢুকেই গেছি। আবার যুক্তরাষ্ট্রের দাস-অনুদাসে পরিণত হয়েছে বলে তো মার্কিন বাণিজ্য চুক্তির কারণে। এগুলো নতুন করে ব্যাখ্যার কিছু নেই। যারা এগুলো চায় সেই পক্ষই চাইছে ভারত থেকে বাংলাদেশকে বিচ্ছিন্ন রাখতে। আমাদের পররাষ্ট্র নীতিটা কি ছিল? সবার সঙ্গে বন্ধুত্ব, কারো সঙ্গে শত্রুতা নয়। আমরা সেটাই চাই। এখন ভারতের আধিপত্যবাদ থেকে বেরিয়ে এসে আমি যুক্তরাষ্ট্রের দাস-অনুদাসে পরিণত হব। এটা কোন ধরনের দেশপ্রেম? এটা তো হতে পারে না। মানে অতএব শুধুমাত্র ভারত বিদ্বেষী, শুধুমাত্র ভারতের দাসত্ব করব না। আপনি দেখবেন স্লোগান গুলো এই জায়গা করছে। থেকে না, এই জায়গা থেকে না। আমরা এখন কি ভারত অন্যান্য দেশের দাসত্ব করব? শুধু তারা ভারতের? প্রায় প্রমাণ করে। তারা সেটাই প্রমাণ করছে। ভারত বিরোধিতা স্রেফ রাজনীতি। শুনুন শেখ হাসিনা আসলে দুটো অস্ত্র তাদের ধ্বংস হয়ে যাবে যারা আওয়ামী বিরোধী রাজনীতি করছে। একটা হচ্ছে ভারত বিরোধী রাজনীতির আর তকমা থাকবে না। যে ওই যে শেখ হাসিনা একজন ঘাতক, তাকে আশ্রয় দিয়ে রেখেছে ভারত। ভারতের আধিপত্যবাদ আমরা মানতে চাই না। ভারত এইসব খেলছে। এই যে এক ধরনের রাজনীতি এটা থাকবে না। আর দ্বিতীয়ত হচ্ছে যে সারাদিন শেখ হাসিনার বিরুদ্ধে যেসব কথাবার্তা বলা হচ্ছে যে সে পালিয়ে গেছে, তার সাহস নেই, সে ফিরে আসতে চায় না, সে দলীয় নেতা-কর্মীদের ছেড়ে পালিয়ে গেছে, সে দেশের মানুষকে ছেড়ে পালিয়ে গেছে। এই রাজনীতিও আর থাকবে না। অতএব এই দুটো জায়গা থেকে এই দলগুলো চায় না শেখ হাসিনা ফেরত আসুক। আর দ্বিতীয়ত হচ্ছে যে ওই দেশপ্রেমের জায়গা থেকে যে আমরা কারো আধিপত্যবাদ থেকে বা আধিপত্যবাদের মধ্যে থাকতে চাই না, ভারতের আধিপত্যবাদ মুক্ত হতে চাই। এগুলো স্রেফ স্লোগান। আধিপত্যবাদ, সম্প্রসারণবাদ, দাস-অনুদাস সবই তো সমান। একই কথা। হয়তো শব্দের হেরফের। কিন্তু কথা হচ্ছে যে আমরা ওইগুলো মানবো, এটা মানব না। তার মানে কিন্তুটা তো ওখানেই। আওয়ামী লীগের সঙ্গে ভারতের একটা ভালো সম্পর্ক এটা সবাই জানে। এই যে ২৪ আন্দোলন মানুষ তো বিভ্রান্তির শিকার হয়েছে। মানুষকে তো
ক্রস ফায়ারে ঠেলে দেওয়া হয়েছে। মানে যে মানুষগুলো নিহত হয়েছেন তারা ক্রস ফায়ারে পড়েছেন। তারা কার বিরুদ্ধে আসলে নিহত হয়েছেন? যে ১৪০০ মানুষ হত্যাকাণ্ডের কথা বলা হচ্ছে সেই ১৪০০ মানুষ আসলে আওয়ামী লীগের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে কতজন নিহত হয়েছে? আওয়ামী লীগের ক্যাডারদের হাতে কতজন নিহত হয়েছে? আর্মড ফোর্সের হাতে কতজন নিহত হয়েছে? যারা ডিপ স্টেটের হয়ে খেলছিল তাদের হাতে কতজন নিহত হয়েছে? আমরা তো নিশ্চিত নই। তাহলে আওয়ামী লীগ দায় এড়াতে পারে না। একটু ইন্টারাপ্ট করি, আমি যেহেতু ক্রাইমে কাজ করি, আমার কাছে এমনও তথ্য আছে যে জুলাই শহীদের তালিকায় যাদের নাম আছে এদের অনেকেই অসংখ্য ছাত্রলীগের কর্মী আছে যাদেরকে প্রকাশ করাই হয়নি যে তারা ছাত্রলীগের কর্মী ছিল, ছাত্রলীগ ছিল। আহ তাদেরকে জুলাই শহীদ হিসেবে দেখানো হয়েছে একটা আলাদা গোষ্ঠী করে, সেটাও কিন্তু হিসেবটা এর মধ্যে। হ্যাঁ ভাইয়া বলেন। হ্যাঁ, হয়েছে তো, হয়েছে। এবং যারা শহীদ হয়েছে সেই শহীদরা অনেকে তো আবার জিন্দা দেহ নিয়ে ফিরে আসছে। একেবারে হেঁটে চলে আসছে যে আমি মরি নাই, আমি শহীদ না। এই কাজগুলো তো হয়েছে। কিন্তু আবার মারা গেছে অসংখ্য মানুষ, এটাও তো সত্য কথা। আবার আপনার পুলিশ হত্যাকাণ্ডের জায়গা থেকে দায় মুক্তি দেওয়া হয়েছে। শুনুন, যা কিছু হচ্ছে এগুলা স্রেফ ৭১ কে টার্গেট করে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার একটা আন্দোলন ছিল। শেখ হাসিনা সরকারের পতন আমরা চাইনি। শেখ হাসিনা সরকারের পরিবর্তনটা চেয়েছি। যে আসলে নির্বাচনবিহীন অবস্থায় একটা দল বছরের পর বছর, যুগের পর যুগ ক্ষমতায় থাকতে পারে না। এটা সম্ভব না, এটা হতে পারে না। এবং আপনার স্বাভাবিক গণতন্ত্র না থাকলে সেখানে জঙ্গিবাদের উত্থান ঘটে। এই আন্দোলনের উর্বর ক্ষেত্র কে তৈরি করে দিয়েছে? ব্লুপ্রিন্ট ছিল যুক্তরাষ্ট্রের, কিন্তু ক্ষেত্রটা কে তৈরি করে দিয়েছে? আওয়ামী লীগ তৈরি করে দিয়েছে। আওয়ামী লীগের ১৫.৫ বছর যে দুর্নীতি ছিল বা যেই অপকর্মগুলো ছিল, যে ছাত্রলীগ অনিয়ন্ত্রিত ছাত্রলীগ বা গণতান্ত্রিক ইনস্টিটিউশন গুলো ধ্বংস করা, এইগুলোর কারণে তো মানুষের মধ্যে ক্ষোভের সঞ্চার হচ্ছিল। এটা তো বাস্তবতা, কেউ তো অস্বীকার করতে পারবে না। এবং সেই ক্ষোভগুলোকে কাজে লাগিয়েছে এই যে জঙ্গি গোষ্ঠী। তারা তো স্লোগান দিয়েছিল যে বঙ্গবন্ধুর বাংলা এক বৈষম্যের ঠাঁই নাই। তারা তো স্লোগান দিয়েছিল মুক্তিযুদ্ধ ভিত্তিক নানান স্লোগান। তারা তো মুক্তিযুদ্ধে নানান গান বাজিয়েছে। তো আগামী পরিবারেরও অনেক সদস্য ভাবলো যে আরে এরাই তো সাহসী। শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে যেমন কেউ কথা বলতে পারছে না, এরা মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত, আবার শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে কথা বলছে। এরাই তো আসল তরুণ। মানুষ হিপনোটাইজড হলো, মানুষ বিভ্রান্তির মধ্যে পড়লো, মানুষ রাজপথে নেমে এলো, তাদেরকে ব্যবহার করা হয়েছে। অতএব মানুষ যদি জানতো যে এর পিছনে বিশাল একটি খেলা আছে, মানুষ চাইতো শেখ হাসিনা সরকারের পরিবর্তন হোক, কিন্তু এই আন্দোলনে নামতো না। এই জঙ্গি গোষ্ঠীর কথায় কান দিত না। যেখানে আমাদের ৭১ কে, আমাদের মুক্তিযুদ্ধকে বেলাইন করার চেষ্টা করা হচ্ছে। সমস্ত ইতিহাসে খোল নলচে পাল্টে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। যাই হোক, সেগুলো অন্য হিসাব। বিষয়টা হচ্ছে এরাই তো ভারত বিরোধিতার কথা বলে আসছিল। আবার এরা একটা কথা এখনো পর্যন্ত উচ্চারণ করেনি মার্কিন কথিত বাণিজ্য চুক্তির বিরুদ্ধে। এরা একটা কথা উচ্চারণ করে যে হামে এতগুলো মানে অফিসিয়ালি ডিক্লিয়ার যে ৮৫০ শিশু মারা গেছে। আনঅফিসিয়ালি তো সেটির সংখ্যা ১,৫০০ ২,০০০। এটির বিষয়ে কোনো কথা বলেনি। এরা ইউনূস সরকারের দুর্নীতির বিরুদ্ধে কোনো কথা বলেনি। এরা মব ভায়োলেন্স এর বিরুদ্ধে কোনো কথা বলেনি। মানেটা কি? তার মানে আমেরিকার ব্লুপ্রিন্টে, আমেরিকার এজেন্ট হয়ে, ডিপ স্টেট এজেন্ট হয়ে তারা কাজ করেছে এবং তারা অর্ধেক সফল হয়েছে, অর্ধেক সফল হয়নি। পুরো রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে পারেনি। এটা হচ্ছে বাস্তবতা। তো অতএব এখানে শুধু ভারত বিরোধিতার জায়গা থেকে দেশপ্রেম, এগুলো স্রেফ ভণ্ডামি, আহতবাজি, আর কিছু না। আপনি আজকে দেখবেন রাবিতে কিন্তু যে ৭১ আর ২৪ এর একটা প্রতীকী ছবি করা হয়েছে, যেখানে তারা ৭১ কে ২৪ কে ৭১ এর চৌজনে বেশি দেখিয়েছে। কারা কারা করেছে এটা? আমি দেখিনি। কি হয়েছে? রাবিতে করেছে। ওদের একটা কি প্রদর্শনী ছিল, আমি মেবি শেয়ার করেছি পুরো ঘটনাটা। মানে ডেইলি স্টার এসেছে, তারা একটা প্রতীকী ছবি করেছে ৭১ কারা? এবং রাবির। আমি ঠিক রাফিন শুনলেন? আমি আচ্ছা, আচ্ছা, লাইভের মধ্যে থেকে ওইটা দেখেছি, যার কারণে ডিটেলটা দেখতে পারিনি। আচ্ছা। তো রাবিতে একটা প্রদর্শনী হয়েছে, যেখানে একটা ছবি করা হয়েছে, যে ছবিতে দাঁড়িপাল্লায় ৭১ এক সাইডে রাখা হয়েছে আর ২৪ আরেক সাইডে রাখা হয়েছে। ২৪ যে পাল্লায় আছে সেই পাল্লাটা ভারী, ৭১ এর পাল্লাটা নিচু হয়ে আছে, মানে ২৪টা বেশি ভারী। এটা নিয়ে কিন্তু তুমুল বিতর্ক হচ্ছে। মানে তারা ৭১ কে দেখাচ্ছে যে ২৪ বড় ৭১ এর চেয়ে। এই যে আমাদের আচ্ছা, আমি লাইভ দেখে আসছি। হ্যাঁ, হ্যাঁ। প্রতীকী ছবিটা দিয়ে দিয়েছে। কত বড় দুঃসাহস, কত বড় দুঃসাহস এদের, কত বড় দুঃসাহস! হ্যাঁ, আমার কিছু বলার নেই। প্রাঙ্গণে এ ধরনের ৭১ কে ছোট করে ২৪ কে বড় করে দেখানো হয়েছে। এদেশে মানে আমি সেখানে কি আশা করতে পারি পান্না ভাই? এই যে দেখেন, আমাদের আসলে ২৪ কোন দেশের সাথে যুদ্ধ বেঁধেছিল পান্না ভাই? বলেন। যে তারা সেই ৭১ পাকিস্তান তো, সেই পাকিস্তান তো তাদের বাপ মা। সেই পাকিস্তানের জাতির পিতা মোহাম্মদ আলী জিন্নাহ তো তাদের বাপ। তো তারা তো এগুলো করবেই। তবে আমরা অবাক হচ্ছি ডক্টর ইউনূস যে জঙ্গি শাসনের সূচনা করেছিল, যে জঙ্গি শাসন এস্টাবলিশ করেছিল, যে মবক্রেসি উৎপাদন করেছিল, যেই
স্বাধীনতা বিরোধী শক্তির আস্ফালন তিনি জায়েজ করেছিলেন, তার ধারাবাহিকতা যদি এখনো চলে, মানুষ নিশ্চয়ই হিসেবটা বুঝে নেবে। শুনুন মুক্তা, মানে বিষয়টা হচ্ছে মূল বাংলাদেশে প্রশ্ন হচ্ছে যে একটা রাজনৈতিক সরকার যখন আছে এখন, আগে তো ইন্টারিম ছিল, মব শুরু হয়েছিল যেখান থেকে, মবের একটা সরকার ছিল। তো এখন যেহেতু আমাদের একটা নির্বাচিত সরকার আছে সেই দেশে, যারা ৭১কে ধারণ করে, যারা নিজেরাই এই শহীদ, অনেকেই তাদের নেতারা, তো সেই জায়গায় এরকম কিছু চলছে এবং এই মববাজি বলেন, আইনের কোনো শৃঙ্খলাই ফিরে নাই। মানে আসলে কি আশা করছি আমরা, আমরা না, আমাদের ফিউচার কি? আসার জায়গায় আমরা কিছু বলতে পারছি না। তবে আমি ব্যক্তিগতভাবে এই নির্বাচনের আগে এই কথা অসংখ্যবার বলেছি যে এই মুহূর্তে জনপ্রিয় দল হিসেবে বিএনপির অবশ্যই নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করা উচিত। অন্তত এই জঙ্গি শাসন থেকে আমরা মুক্ত হব এবং এর ধারাবাহিকতা নিশ্চয়ই চলবে না। হ্যাঁ, কিছুটা নিঃশ্বাস ফেলতে পেরেছি। যেভাবে রাত-বিরাতে মানুষ ঘরের মধ্যেও উৎকণ্ঠার মধ্যে থাকতো, কখন ডাকাত পড়বে। এতটা আ নিরাপত্তা বোধ করিনি। হ্যাঁ, এখন যখন যথেষ্ট মানে রাস্তায় আত্মবিশ্বাস গেলেই আছে। মবের শিকার হতে হবে। কে কখন ব্যাগটা টান দেয়, কে কখন মোবাইলটা নিয়ে নেয়, কে কখন কার গলায় ছুরি দেয়, কে কখন কার উপরে মব ক্রিয়েট করে। এই জায়গা থেকে কিছুটা হলেও এখন আমরা মুক্তি পেয়েছি বা খানিকটা স্বস্তির নিঃশ্বাস ফেলছি, খানিকটা। কিন্তু এখনো যা চলছে, এটাও তো আমরা ভাবতে পারিনি যে বিএনপি আসলে এগুলোও থাকবে। চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড এটি প্রতিটি সরকারের সময় হয়, প্রতিটি দলীয় সরকারের সময়। এটি নিয়ে আমার বিশেষ কিছু বলার নেই। যদিও অস্বাভাবিক পরিমাণ চাঁদাবাজি চলছে। তারপরেও আমি তর্কের খাতিরে ওগুলো বাদ দিলাম। কিন্তু যে মবক্রেসি, মব তো হচ্ছে বিভিন্ন জায়গায়। ৭১ নিয়ে যে আ দুঃসাহস দেখাচ্ছে এই জঙ্গি গোষ্ঠী, মৌলবাদীদের যে আস্ফালন, তো সেইগুলো তো আমরা কল্পনাও ভাবতে পারিনি যে বিএনপি এখানে আসবে। বিএনপি মুক্তিযুদ্ধের আ পক্ষের শক্তি। বিএনপি যিনি প্রতিষ্ঠাতা তিনি তো আর যাই হোক তাহলে কি এরা এই ৭১ বিরোধীরা